43টা মোটামুটি সাংগঠনিক জেলা রয়েছে, তার মধ্যে 25টারই কেন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো? অনেকে এর পেছনে কারণ খোঁজার চেষ্টা করছেন যে তার মানে কি রাজ্য সভাপতি বদল এবং রাজ্য সভাপতি পদের নতুন নাম প্রায় চূড়ান্ত হতে চলেছে। তার মানে এই যে অমিত শাহর বঙ্গ সফর হতে চলেছে, তাহলে অমিত শাহ বঙ্গ সফরে এসে নতুন কোন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করতে চলেছেন? নিঃসন্দেহে এই প্রশ্নগুলো আজকের দিনে বড় হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ, তার ঠিক আগেই কি বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে? সুকান্ত মজুমদারের পর কে হবেন রাজ্য সভাপতি? কার দিকে পাল্লা ঝুঁকে? আদি বিজেপির কাউকে কি ফের দেখা যাবে পশ্চিমবঙ্গের প্রধান হিসেবে, নাকি প্রাধান্য পাবে নব্য বিজেপির কোনো হেভিওয়েট মুখ? এই প্রশ্নগুলো উঠছে তার কারণ শুক্রবারই রাজ্য বিজেপির 25টি সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 17টি জেলার দায়িত্ব বদল করা হলেও 8 জন পুরনো পদেই বহাল রয়েছেন। এখন প্রশ্ন হলো, 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলারই কেন সভাপতির নাম ঘোষণা করা হলো? বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচনের জন্য 23 জন নির্বাচিত জেলা সভাপতির প্রয়োজন, আর শুক্রবার ঘোষণা করা হয়েছে 25 জনের নাম। তাহলে কি দ্রুত রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণার জন্যই এমনটা করা হলো? কোনো নেতা আসা যাওয়ার সঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অধিকারও আমার নেই। মানে ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। কেউ নাকি সুকান্তপন্থী, কেউ নাকি দিলীপপন্থী, কেউ নাকি নরেন্দ্র মোদীপন্থী, যে যাই পন্থী হোক না কেন, ফাইনালি এতটা সময় লাগলো মমতা ব্যানার্জির বকলমে স্যাংশন পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল। আরএসএস এর পরিকল্পনায় কে তৃণমূল কে বিজেপি কার ভোট কতটা কোথায় পাবে তার মধ্যে একটা ছক ওরা কষে চলতে চায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন? তার কারণ যাকেই এই গুরু দায়িত্ব দেওয়া হবে তার হাতেই থাকবে 2026-এর নির্বাচন পরিচালনার রাশ। অর্থাৎ যিনি রাজ্য সভাপতি হবেন, বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনে তার মতামত কিংবা তার অনুগামীরা যে বাড়তি গুরুত্ব পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল অনেক বেশি তৃণমূল স্তরে আছে, যেটা বিজেপি নেই। একবার যদি সাংগঠনিক নেতা কেন্দ্র স্তরে ডিক্লেয়ার্ড হয়ে যায়, তখন তাদের পক্ষে তারা মনে করছে অনেক বেশি সহজ হবে পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব ঘোষণা করবার ক্ষেত্রে, এবং সেই জন্যই তারা এখনো চুপ করে বসে আছে বলেই আমার ধারণা। কিন্তু এটা যত দ্রুত সেরে ফেলা যায় ততই বিজেপির পক্ষে ভালো, কারণ তৃণমূল স্তরে সংগঠনকে জোরদার করবার জন্য একান্তভাবে প্রয়োজন একজন সাংগঠনিক জোরদার নেতা। এদিকে সাংগঠনিক জেলায় নতুন সভাপতিদের নাম ঘোষণা হতেই ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এসেছে। একদিকে যখন জলপাইগুড়িতে আলোচনা না করে জেলা সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিলেন দলেরই একাংশের নেতারা, তখন উত্তর 24 পরগনায় একেবারে অবস্থান বিক্ষোভ করল দলের একাংশ। বসিরহাট সাংগঠনিক জেলায় তাপস ঘোষকে সরিয়ে সুকল্যাণ বৈদ্যকে সভাপতি করা হয়েছে, যা মেনে নিতে না পেরে কর্মীদের একাংশকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন দীপক সরকার নামে এক বিক্ষুব্ধ নেতা। পশ্চিমবাংলার ভিতরে বিজেপির পদ্মফুল এখানে ফুটিয়েছিল। সেই বসিরহাট জেলার দুর্ভাগ্য, সন্দেশখালীর আন্দোলন, মহিলাদের আন্দোলন সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। এমনকি নরেন্দ্র মোদী যার প্রশংসা করেছেন, সেখান থেকে একটা মহিলা মণ্ডল সভাপতি তুলে আনার ক্ষমতা আমাদের হলো না। এই হচ্ছে আমরা বিজেপি। দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, দীপক সরকারের কথা ভ্যালুলেস। আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না, কোনো গুরুত্ব নেই। চলতি মাসের শেষেই বাংলায় আসার কথা অমিত শাহর। এই সফরেই কি নতুন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ? জেলা সভাপতি নির্বাচন নিয়ে দলে যেভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে তা মোকাবিলার কোন দাওয়াই দেবেন তিনি? শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। জেলা সভাপতি নির্বাচন নিয়ে সামগ্রিক ছবিটা কি আপনারা দেখলেন? যতটুকু ছবি আমাদের সামনে এসেছে, আমি এখানেই মহানন্দাদির কাছে আসব। মহানন্দাদি, আপনার নিশ্চয়ই মনে থাকবে শুভেন্দু অধিকারী তিনি দিল্লির নির্বাচনের ফল প্রকাশের পর বলেছিলেন যে একমাত্র লক্ষ্য এখন পশ্চিমবঙ্গ আপ গেছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করাই মূল লক্ষ্য। এবার দেখুন পরিসংখ্যান কি বলছে। বাংলায় সদস্য সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান সেটাও আশানুরূপ নয়। এইবার এই নির্বাচনের ক্ষেত্রেই দেখুন জেলা সভাপতি এক কথা বলছেন, নতুন জেলা সভাপতি তিনি মুখ খুলতে চাননি। বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী নানা কথা বলছেন, এর কথা উড়িয়ে দিন, ওর কথা মানবো না। এই রকম ছবিটা যখন সামনে, তখন আদৌ কি বঙ্গ বিজেপির সাংগঠনিক যা অবস্থা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পক্ষে যথেষ্ট বলে আপনি মনে করেন?
একেবারেই মনে করি না, কারণ ভোটে জিততে গেলে যেটা প্রধান কারণ হয় সেটা হচ্ছে সংগঠন। সেই সংগঠনটা যদি না তৈরি করা যায় তাহলে অন্য ইস্যুতে ভোটে জেতা অত সোজা নয়। হতে পারে অনেক সময় কিন্তু একটা স্ট্রং ইস্যু এসে যায়, তখন ভোটে জেতা যায়। দিল্লির নির্বাচনটা কিন্তু রাজনৈতিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সামনে এনে দিয়েছে, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে রাজনীতির ব্যাখ্যাটা, রাজনীতির সংজ্ঞাটা তো বদলে গেছে ভারতবর্ষে সব জায়গাতেই। রাজনীতি মানে নীতি না। একটু আগে সজলবাবু যে গান্ধীজি নেতাজির মত পার্থক্যর কথা বললেন, আমার মনে হয় এই আলোচনায় এই টেবিলে তাদের নামটা না নেওয়া উচিত। কারণ রাজনীতি মানে শুধু নীতি পার্থক্য তো নয়, এই যে দলীয় পার্থক্য এটা তো নয়। রাজনীতি মানে হচ্ছে এখন বিপুল অর্থ রোজগার করা যায়, রাজনীতি করা মানে আইনের ঊর্ধ্বে থাকা যায়, অন্যায় করলে প্রমাণিত হবে না। রাজনীতি মানে ক্ষমতা দখল করা, রাজনীতি মানে টাকা তোলা যায় এবং নেতাদের নামে টাকা তোলা যায়। রাজনীতির এখন এত ভ্যারাইটি অফ ডেফিনেশনস যে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে অবশ্যই এই কথাটা বলতে হবে যে বাংলার মেয়েকে চায় বলে যে মানে ভোটটা জেতা হয়েছিল, সেটাই তৃণমূলের স্ট্রং একটা মানে স্ট্রং জিনিস, যেটা হচ্ছে যে প্রমাণ করতে তারা পেরেছিল যে অবাঙালি কাউকে বাঙালিরা অ্যাকসেপ্ট করবে না। এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই যে সেইটাকে কাউন্টার করে বুথ লেভেলে একেবারে তৃণমূল স্তরে কি করে সংগঠন তৈরি করবে, না হলে কিন্তু তাদের লড়াইটা কঠিন হতে চলেছে 26-এ। বলবো হ্যাঁ সজল দা। সেটা হচ্ছে, দেখুন, মহানন্দাদির অনেক জ্ঞানী মানুষ, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু রাজনীতিটা করেছেন কতটা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে সংগঠন দিয়ে কখনোই সিপিএমও জেতেনি 77-এ, আর তৃণমূলও জেতেনি। যদি সংগঠন দিয়ে জিততো বলেনি, তাহলে বিজেপি, কংগ্রেস, নকশাল, ডিএসও সবাইকে একজোট করতে হতো না। সংগঠন নিজের ছিল না, ভাড়া করা সংগঠন নিতে হতো না। এক। দুই হচ্ছে, এই যে সুজনবাবু বলছিলেন সুকান্তপন্থী, শুভেন্দুপন্থী, এই নিয়ে শূন্য পাওয়া বামপন্থীরা মুখ বন্ধ করে রাখলেই ভালো। আপনি বলছিলেন অর্ধেক পেরাইনি, আমরা আমাদের প্রাইমারি মেম্বারশিপের অর্ধেক পেরাইনি, অ্যাক্টিভ মেম্বারের অর্ধেক পেরাইনি। একদম ঠিক বলেছেন। আমার বাবা যেমন আমাকে 100 পেতে বলে চাপ দিয়েছিলেন বলে আমি 70 পেয়েছিলাম, আমরা এবারে যেটা পেয়েছি সেটা গতবারে 4 গুণ। সেটাও আপনাদের নজরে পড়ে, মানে 26 হবে না 36 হতে পারে নাকি? আর একটা বলি না আমি বলছি অর্ধেক পেরিয়েছে, তার মানে 26 না হলে 36 এ গেলেও হতে পারে। 4 গুণ, আপনি এটা ভুল করছেন। 100 টার্গেট দিলে 70 যাওয়া যায়, তার মানে বলেনি গতবারে 4 গুণ 36 অবশ্যই হবে। আমাদের মেম্বার দিয়ে যদি ভোট গণনা গোনেন, গতবারে 4 গুণ মানে গতবারে 77টা ইনটু 4 করা উচিত, সেটা তো সম্ভব নয়। এবার আমি বলি, সৌমদা একটা কথা বলেছেন যে পার্থর জামাই রাজচাক কি হচ্ছে, একদম আপনি বলেছেন। সজলদা আপনার কথাটাই বলি, আপনি বলছিলেন না যে সাংগঠনিকভাবে দুর্বল বলে তৃণমূলকে আইপ্যাককে ভাড়া নিতে হয়। এবার আপনারা কাদের ভাড়া নেবেন আমরা জানি না, সময় অবশ্যই প্রকাশ করে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমরা সেটা জানতে পারবো। আপনি তো কিছুক্ষণ আগে বলেন যে রেজাল্টে সংগঠন কথা বলে না। সংগঠন কথা বলে না বলিনি, আমি বললাম সংগঠনের জোরে কেউ জেতেনি, আমি বললাম সংগঠনের জোরে কেউ জেতেনি। সেই জন্যই তো আপনি তৃণমূলের ক্ষেত্রে তাই বলছেন। আপনাদের সংগঠন টিগ্গা সাহেবের যথেষ্ট ভালো, সেখানে মাদারিহাটে আপনারা যাকে বদলে আপনারা লোহারকে দাঁড় করালেন, একজন খুনি যার নামে অলরেডি মানে মাফিয়া, তাকে দিয়ে আপনারা কে জিতল মাদারিহাট সংগঠনটাই যদি আমি আবারও বলছি, আপনি তো একসময় তৃণমূল করতেন, আপনি তো একসময় তৃণমূল ছিলেন, আপনি কবে করেছেন, আবার যখন নিজের গায়ে ফোসকা পড়ে তখন সেটা আপনি ভালো বিরোধীরা সুযোগ নিয়ে নেয়, সেটা হচ্ছে তৃণমূল বিজেপি আঁতাত, তৃণমূল বিজেপি সেটিং। যে কারণে কিছুক্ষণ আগে আমি বলতে যাচ্ছিলাম, সজলদা আপনাকে খানিকক্ষণ সময় দিলাম বলার জন্য, যে সিবিআই এর চার্জশিটে অভিষেক ব্যানার্জি নামে একজনের নাম ছিল, কিন্তু তার পরিচয় সেটা কিন্তু সিবিআই ক্লিয়ার করতে পারি না। আর এখানেই সিপিএম কংগ্রেস প্রশ্ন তুলছে, তাহলে এখানেই তো স্পষ্ট তৃণমূল বিজেপি সেটিং, আঁতাত, বোঝাপড়া। বেশ, যাদবপুর কাণ্ড নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে 26-এর বুঝতেই পারছেন আপনারা যে রাজনীতির ময়দান কতটা
সরগরম হয়ে গেছে, কারণ বিধানসভা ভোটে বাংলা দখলে বিজেপির মূল হাতিয়ার কি হতে চলেছে সেটা তো স্পষ্টই, হিন্দুত্ব। শুভেন্দু অধিকারী বারবার হিন্দুত্বের পাশে দাঁড়ানোর বার্তা দেয়া থেকে শুরু করে একেবারে দেওয়াল লিখন, নন্দীগ্রামে রাম মন্দির তৈরি থেকে রামনবমীতে 1 কোটি হিন্দুত্বের রাস্তায় নামার আহ্বান, সবেতে হিন্দুত্বের বার্তা স্পষ্ট। আর তৃণমূল কি বলবো? হিন্দু বাঁচানোর জন্য, হিন্দু মন্দির বাঁচানোর জন্য, হিন্দু দেবদেবীর মূর্তি বাঁচানোর জন্য। বিরোধী দলনেতার হুঙ্কার থেকে শুরু করে বিভিন্ন জেলায় বিজেপির দেওয়াল লিখন, নবনির্বাচিত বিজেপির জেলা সভাপতিদের বার্তা, এ সবকিছুই পরিষ্কার করে দিচ্ছে যে 2026-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির অন্যতম ট্রাম্প কার্ড হতে চলেছে হিন্দুত্ববাদ। বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 30% ভোট রয়েছে। 2011 সালে পালা বদলের পর এই ভোটের সিংহভাগই তৃণমূলের ঝুলিতে গেছে। অন্যদিকে সংখ্যালঘু তোষণের অভিযোগে শুরু থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে 29টি আসন জিতলেও রাজ্যের মোট ভোটের 45.76% পেয়েছে তৃণমূল। সেখানে বিজেপি 12টি আসন জিতে ভোট পেয়েছে 38.73%। এই অবস্থায় হিন্দু ভোটকে একত্রিত করতে চাইছে বিজেপি। 39% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে বাংলাদেশের পরে। হিন্দুরা 26 সালে কোনো কথা শুনবে না, হিন্দু দরদি দলকে ভোট দেবে এবং সাথে থাকবে জনজাতি এবং পাহাড়িরা। ইতিমধ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় অযোধ্যার আদলে রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। 6 এপ্রিল রামনবমীর দিন তার শিলান্যাস করার ঘোষণাও করেছেন বিরোধী দলনেতা। রামনবমীর দিন রাজ্যে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিধানসভার ভিতর ও বাইরে সরব হয়েছেন বিজেপি বিধায়করা। এই প্রেক্ষাপটে শনিবারও হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। আমার হিন্দু যে দল করুক, যে বয়সের হোক, আমার শত্রু হোক মিত্র হোক, শুনো, আমি হিন্দু আক্রান্ত হলে আমি তার পাশে গোটা বাংলায় দাঁড়াই। যদিও বঙ্গ বিজেপিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, উন্নয়নের উপর ভিত্তি করে ফের তারা ক্ষমতায় আসবে বলে দাবি করেছে শাসক দল। বাংলার মাটি হচ্ছে প্রগতিশীল মাটি, সেই মাটিতে এই হিন্দুত্বের রাজনীতি কাজ করবে না। বিজেপি বাংলার মাটি চেনে না, বাংলার মাটি বোঝে না। ধর্মীয় মেরুকরণ দিয়ে যদি ভাবেন যে বাংলা দখল করবেন, তারা ভুল ভাবছেন। এই বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এই মাটিকে শুভেন্দুবাবু যে স্টাইলে দখল করার কথা ভাবছেন, সেটা বাংলার মানুষের সঙ্গে সম্পৃক্ত নয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান আবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন। শুভেন্দুবাবু তাই কথা বলেছেন এবং এটা তার রাজনীতির তারা দূরদর্শী সম্পন্ন মানুষ, তারা চিন্তা ভাবনা করেই বলেছেন। হিন্দুর স্বার্থে যারা আমার হিন্দু সমাজের কথা, যারা আমার হিন্দু ধর্মের কথা, যারা ভারতবর্ষের কথা বলবেন, তাদের পাশে আমি আছি এবং থাকব। আগামী দিনে সমস্ত হিন্দু সম্প্রদায়কে করজোরে প্রার্থনা করব, আপনারাও এই পথে সামিল হন, আমার মতে মত দিয়ে আসুন, আগামীতে আমরা একজোট হই। 2021-এর বিধানসভা ভোটে বাংলার অন্যতম প্রধান ইস্যু ছিল দুর্নীতি, কিন্তু 200 আসন টার্গেট করা বিজেপিকে থামতে হয় মাত্র 77 আসনে। এবার 26-এর ভোটে হিন্দুত্বকে সামনে রেখে কি বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির? বিটন চক্রবর্তী, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।